আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। আজকের এখনকার প্রতিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মৃত্যুবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আজকের প্রতিবেদন এটাই করব এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দু চার কথা বলবো পূজা করার মতো, যা নিবেদন করব তারই চরণে এবং তাকে স্মরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু বলার মতন ধৃষ্টতা প্রকাশ করা আমার ইচ্ছা নয়, তার কারণ আমি অত্যন্ত একজন নগণ্য, অতি সাধারণ একজন মানুষ, একজন বঙ্গবাসী, তথাপি ভারতবাসী। তবুও গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো করেই তারই চরণে, তারই স্মরণে দু চার কথা নিবেদন করব পূজার ছলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবস। 1941 সালের 7ই আগস্ট এবং 1348 সালের বাংলার 22শে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে ইহলোক ত্যাগ করেন। তাই আজকের দিনটি আমি বেছে নিয়েছি তাকে স্মরণ করবার জন্য। যদিও 22শে শ্রাবণ আগামীকাল শনিবার, তথাপি আজকে যেহেতু 22শে শ্রাবণ এবং 7ই আগস্ট তিনি মারা গিয়েছিলেন, সেই ইংরেজি তারিখটিকেই স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। আজকে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস নয়, আজকে তারই অত্যন্ত প্রিয় ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 75তম জন্মবার্ষিকী অবনীন্দ্রনাথ ঠাকুরের। অর্থাৎ 1871 সালে 7ই আগস্ট ঠাকুর পরিবারের এক অন্যতম চিত্রশিল্পী, চিত্রকর বা মহাপুরুষ অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আজ তার জন্মবার্ষিকী এবং 75তম জন্মবার্ষিকী। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন 7ই আগস্ট, তাই রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসটি অনুষ্ঠিত হয় মর্যাদা সহকারে এবং সকলেই সেটা স্মরণ করেন, যার ফলে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবসটি অন্তরালে চলে যায় বা একটু যেন বিস্মৃতির আড়ালে চলে যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসটি। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতেন রবি কাকা। তাদের মধ্যে ছিল অসম্ভব একটা ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক। কাকা ভাইপোর এরকম সম্পর্ক সচরাচর দেখা যায় না এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তার রবি কাকাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সেই কারণেই তিনি বলেছিলেন যে রবি কাকার মৃত্যুটা আমার জন্মদিনেই হলো, যা দুঃখে কষ্টে সেই কথা ভুলবার নয়। যাই হোক, অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বললাম তার 75তম জন্মবার্ষিকীতে। সেই সঙ্গে এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি বলা হতো। আমার তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকেই মহর্ষি বললে খুব ভালো হতো। মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন তপস্বী, তিনি ছিলেন ত্যাগী, তিনি ছিলেন সাধক। অবশ্যই
অন্যতম সাহিত্যের শ্রেষ্ঠ সাধক, এ বিশ্বের, এ পৃথিবীর শ্রেষ্ঠ সাধক। তার মতন নিরলস সাধনা সাহিত্য জগতে কে চালিয়েছে? অন্তরে অত্যন্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা, জ্বালা, জীবন যন্ত্রণা নিয়ে তিনি তার সাধনা চালিয়ে গেছেন তপস্বীর মতন। কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, সাহিত্য সৃষ্টি করেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন, কত কি। তিনি শুধু বিশ্বপ্রেমিক নয়, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন এ বিশ্বের অন্যতম একজন মহামানব, তিনি ছিলেন কবিদের রাজা। তাকে মহর্ষি এই কারণে বলা যায়, তার ছবিটি দেখলেই মনে হয় যেন তিনি একজন ঋষি। তার শান্ত, সৌম্য, স্নিগ্ধ একটা সুন্দর ছবি তার যে রয়েছে, সেটা দেখলেই যেন মনে হয় একটা ঋষির ছবি, একজন ঋষির ছবি। তাই বললাম তাকে মহর্ষি যেন বলা যায়, মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর বলা যায় এবং অবলীলায় বলা যায়। যদিও তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় মহর্ষি। তিনি ছিলেন কবিদের রাজা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একজন বিদেশি সাহিত্যিক এবং সমালোচক বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিমালয় পর্বতের মতন। তিনি বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে হিমালয় পর্বতের মতন। অবশ্যই আমাদেরও একজন প্রাবন্ধিক এবং সাহিত্যিক তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সহজে উপেক্ষা করা যায় না, উল্লঙ্ঘন করা যায় না। অবশ্যই আমরা যখন কোনো অনুষ্ঠান করি বা কোনো সঙ্গীত শিল্পী যখন অনুষ্ঠান করে, তার কথাই আগে মনে করে একটি অনুষ্ঠান শুরু করেন, বলেন যে একটা রবীন্দ্রসঙ্গীত আগে গাই। প্রত্যেকটা অনুষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেই সেখানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে সেই অনুষ্ঠান শুরু হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা একটু দেখবেন, খেয়াল করবেন, যখনই কোনো সাংস্কৃতিক কেন্দ্রে কোনো অনুষ্ঠান শুরু হয়, শিল্পী বা সঙ্গীত শিল্পী তারা বলে যে রবীন্দ্রনাথের একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। কোনো কোনো সময় সেটা বলাও হয় না, রবীন্দ্রনাথের গান দিয়েই অনুষ্ঠানটা শুরু করা যায় বা শুরু হয়। তিনিই তো গেয়েছিলেন, লিখেছিলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণির মতোই তিনি একজন পরশমণি। তিনি পঞ্চকবির প্রথম এবং প্রধান কবি। তিনি পঞ্চকবিদের প্রথম এবং প্রধান কবি, এবং সেই সঙ্গে এটাও বলবো যে পঞ্চকবিদেরও তিনি রাজা, তিনি রাজাধিরাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই প্রতিবেদন করব আরেকটি কথা উল্লেখ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতিতে তার কাব্য রচনা চর্চায় তিনি একটি কবিতার কথা উল্লেখ করেছিলেন। সেই কবিতাটা হলো, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। তিনি সরলমতিকালে ছোটোবেলায় এই কবিতা লিখেছিলেন। তিনি আমসত্ত্ব দুধে দিয়ে এবং সেখানে কলা দিয়ে সন্দেশ মেখে খেয়েছিলেন। এতটাই চেটে পুটে হাপুস হুপুস শব্দে খেয়েছিলেন যে সেই তার পাতে পিঁপড়ে এসে কেঁদে কেটে চলে গেছে। তার কারণ পিঁপড়েও কিচ্ছু পায়নি, পিঁপড়েও কিছু পায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর এমন চেটে চুটে খেয়েছেন, অর্থাৎ থালা পরিষ্কার করে খেয়েছেন। এই কবিতার মধ্যে দিয়েই বোঝা যায় তিনি কত সাধারণ জিনিসকে কতটা নান্দনিক করে তুলতে পারেন বা কতটা শ্রেষ্ঠ করে তুলতে পারেন। আমার এই প্রতিবেদনের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করব যে
ইসকন অমৃতান্ন ফাউন্ডেশনের মাধ্যমে স্কুলে যে মিড ডে মিল চালু হয়েছে, সেখানে রবীন্দ্রনাথের এই কবিতাকে স্মরণ করে, রবীন্দ্রনাথকে স্মরণ করে 22শে শ্রাবণের দিনে অথবা তার আগে বা পরে কোনো দিনে একটু যদি দুধের মধ্যে আমসত্ত্ব, কলা, সন্দেশ দেওয়া যায় ছাত্রছাত্রীদের কাছে, তাহলে ছাত্রছাত্রীরাও অবশ্যই চেটেপুটে খাবে এবং তৃপ্তি করে খাবে এবং তাদের কাছে এই খাবারটি একেবারে সত্যি করেই অমৃত লাগবে এবং রবীন্দ্রনাথকেও স্মরণ করা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথকে জানতে পারবে, রবীন্দ্রনাথের এই কবিতা জানতে পারবে। রবীন্দ্রনাথ যে কবিতা তার আত্মজীবনীমূলক গ্রন্থে জীবন স্মৃতিতে উল্লেখ করেছিলেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। আমার মনে হয় এরকম সুস্বাদুপূর্ণ আমসত্ত্ব, দুধ, কলা, সন্দেশ মেখে যদি ছোট ছোট ছেলেমেয়েরা খায়, তাদেরও পাত একেবারে পরিষ্কার থাকবে, তাদের পাতেও পিঁপড়ে কেঁদে চলে যাবে। তাই এই ভিডিওর মাধ্যমে, এই প্রতিবেদনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করছি, ইসকনের কাছে আবেদন করছি, আপনারাও ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে একদিন বা দুদিন এই সুস্বাদু খাবারটি পরিবেশন করুন। যাই হোক, আমার আবেদন গ্রহণ হবে কিনা জানি না, তবে আবেদনটা অবশ্যই রাখলাম। সেই সঙ্গে কবিদের রাজা রবীন্দ্রনাথ, হয়তো পৃথিবীর সব কবির কলম থেমে গেল, রবীন্দ্রনাথের কবিতা অবশ্যই কোনো দিন থামতো না। তিনি যতদিন ইহজগতে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কবিতা রচনা করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি কবিতা রচনা করেছেন। এমনকি লিখতে না পারলেও তিনি তার পুত্রবধূ প্রতিমা দেবীকে বলেছেন, আমি কবিতা লিখছি, আমি কবিতা লিখতে পারছি না, আমি কবিতা বলছি, তুমি একটু লেখো। প্রতিমা দেবী সেই রবীন্দ্রনাথের বা শ্বশুরমশাইয়ের কবিতা শুনে শুনে কবিতা লিখেছেন। অদ্ভুত তার একটা সাহিত্য সৃষ্টির যে নজির তিনি গড়ে গেছেন, তা ইতিহাসে বিরল। তিনি শুধু কবি নন, তিনি একজন দার্শনিক তো বটেই, সেই সঙ্গে বলবো যে অনুপ্রেরণাদাতা। তিনি শুধু কবিদের রাজা নয়, অনুপ্রেরণা দাতাদের রাজা। তিনি অনুপ্রেরণা দাতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। কথা বলেই তাকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি, অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের প্রতিবেদন, এখনকার মতো প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার বক্তব্যটি অবশ্যই ইসকনের কাছে এবং রাজ্য সরকারের কাছে নিশ্চয়ই যাবে আপনাদের মাধ্যমে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।